প্রথম দিনে ব্রাজিলের দল ঘোষণা করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। 25 সদস্যের সেই দলে নেইমার নেই, তবে ক্যাসেমিরোর ফিরে আসা, রিচার্লিসনের দলে থাকা, এ সব কিছু নেই। প্রথম দিনের আলোচনাতেই চলে এসেছেন এই ডন কার্লো। ডন কার্লোর স্কোয়াডে অবশ্য জায়গা হয় নাই নেইমারের, যেটা আলোচনার কেন্দ্রবিন্দুতে। গোলকিপিং পজিশনে আলিসন, বেন্তো, তাদের সঙ্গে প্রথমবারের মতো ডাক পেয়েছেন করিন্থিয়াসের উগো সুজা। ডিফেন্ডার ওইখানে আলেক্সান্দ্রো আছেন দুজন, একজনের প্রথমবারের মতো ডাক পাওয়া লিলের ফুটবলার বেরালদো পিএসজির, কার্লোস আগুস্তো ইন্টার মিলানের ফুলব্যাক, যিনি এই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালেও হয়তো থাকবেন, দানিলো, লিও অর্টিজ এবং ওয়েসলি। বেশিরভাগই দেখা যাচ্ছে এই জায়গাটাতে ফ্লামেঙ্গোর ফুটবলারদের একটা আধিপত্য, আপনি যদি ব্রাজিলের দিকটা চিন্তা করেন। এরপরে মিডফিল্ড এবং ফরওয়ার্ড লাইন। মিডফিল্ডে ডাক পেয়েছেন কাসেমিরো, 2 বছরের বিরতির পর তিনি আরও একবার ব্রাজিল জাতীয় দলে ফিরেছেন। এই জায়গায় তার সঙ্গে আছেন আন্দ্রেয়াস পেরেরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেশ, আছেন এডারসন এবং গার্সন। ফরওয়ার্ড পজিশনে সেখানে রদ্রিগোর জায়গা হয় নাই। অ্যান্থনি অবশ্য জায়গা পেয়েছেন রিয়াল বেটিসের হয়ে খুব ভালো পারফর্ম করার কারণে। এস্তেভাও আছেন, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, মাতিয়াস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন ডাক পেয়েছেন 2023 সালের পর প্রথমবারের মতো, এবং সঙ্গে আছেন কার্লো আনচেলত্তির খুব পছন্দের ছাত্র ভিনিসিয়াস জুনিয়র। আনচেলত্তির এই প্রথম ব্রাজিল স্কোয়াডে যদি অনেক বেশি আলোচনা কেউ নেইমারকে নিয়ে করতে চান, তাহলে সেটা কি খুব বেশি ভুল হবে? না, কারণ সবাই তো এক্সপেক্ট করেছিলেনই হচ্ছে নেইমার হয়তোবা এই কার্লো আনচেলত্তির প্রথম দলটায় থাকবেন। প্রিলিমিনারি স্কোয়াডে নেইমার আসলে ছিলেন, কিন্তু কার্লো আনচেলত্তি যেটা বলছেন যে নেইমার তো একটা ইনজুরি থেকে মাত্র তিনি ফিরে এসেছেন, এবং ইনজুরিটা কিন্তু নেইমারের সাথে বারবারই হচ্ছে। সো ইনজুরি থেকে ফেরার পর নেইমার খুব বেশি সময়ও আসলে পান নাই, সুতরাং নেইমারের সাথে কথা বলেই কার্লো আনচেলত্তি এই ডিসিশনটা নিয়েছেন। আমরা নেইমারের অপেক্ষায় আছি, সে যাতে নিজের সেরা রূপে ফিরতে পারে। ও ব্রাজিলে এসেছে বিশ্বকাপের প্রস্তুতি নিতে, আমিও চাই সে প্রস্তুত থাকুক। সকালেই ওর সঙ্গে কথা হয়েছে, পুরোটাই আমি তাকে ব্যাখ্যা করেছি। আমার মনে হয় নেইমারকে তিনি একটু সময় নিয়ে ফুল ফিট করে তারপর তিনি ব্রাজিল স্কোয়াডে চাচ্ছেন, এটা তো ভুলের কিছু না। 23 জনের যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, এই জায়গায় 25 জনের, আমি গুনে দেখেছি 23 সব মিলে, তাই কি? আচ্ছা, ঠিক আছে, হোয়াটএভার। সেই স্কোয়াডের ভেতরে আমি আসলে যা দেখলাম, সেখানে নেইমারের না থাকাটা নিয়ে অনেকে কথা বলতে পারেন, কিন্তু কার্লো আনচেলত্তি পরে আবার একটা ব্যাখ্যাও করে দিচ্ছেন, খুব ভালো মতো তিনি ম্যানেজও করেছেন। তিনি বলছেন যে তিনি সকালে নেইমারের সঙ্গে কথা বলে সবকিছু সুরাহা করে নিয়েছেন, যেটা তাদের লক্ষ্যটা থাকবে যে 26 বিশ্বকাপে নেইমারকে যেন তারা পেতে পারেন। এখন এই যে বিশ্বকাপ বাছাই পর্বে যে দুটো ম্যাচের জন্য এই স্কোয়াডটা ঘোষণা করা হলো, সেখানে ওই রদ্রিগো এবং একই সঙ্গে এনরিকের না থাকার ব্যাখ্যাটা কার্লো আনচেলত্তি এইভাবে দিচ্ছেন, আসলে নাই আপনি যদি হিসাব করেন, সে যেভাবে দিচ্ছেন যে রিয়াল মাদ্রিদের ফুটবলার তো এই দুজন, এই কারণে ব্যাখ্যাটা এইভাবে দিচ্ছেন যে তাদের আর একটু সময় লাগবে। রদ্রিগোর তো ইনজুরির একটা কারণ আছে, আবার হচ্ছে এনরিকের ব্যাপারটা বলছেন আর একটু সময় লাগবে। তখন আবার তাকে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছে যে ভিনিসিয়াসের ক্যারিয়ারও তো ব্রাজিল দলে ঠিক রিয়াল মাদ্রিদের মতো না। তখন তিনি আবার তার ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে যে ভিনিসিয়াসকে তিনি বিশ্বাস রাখতে চান ভিনিসিয়াসের ওপরে, যে তাকে দিয়ে কিছু একটা হবে। এই একই বিশ্বাস তিনি রিয়াল মাদ্রিদে রেখেছিলেন। রিয়াল মাদ্রিদে ওই বিশ্বাসটা রাখার পরে দেখা গেছে যে রিয়াল মাদ্রিদে তিনি সেটা ডেলিভারও করতে পেরেছেন কার্লো আনচেলত্তির আন্ডারে। মানে যেটা একদম স্ট্রেট কাট কথা বলে, তার ডিরেক্ট কথা হচ্ছে কি, এই ভিনিসিয়াস জুনিয়র এখন থেকে ব্রাজিলে অন্যভাবে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, সেটা হতেই পারে, কারণ হচ্ছে কি আপনার এই ডন কার্লোর আন্ডারেই তো ভিনিসিয়াস জুনিয়র লাস্ট 4 বছরও যদি হিসাব করেন, 4 বছরই তো তিনি পুরোপুরি রিয়ালের মেইন অস্ত্র হয়েছিলেন। সুতরাং সেই কেমিস্ট্রিটা যদি করতে পারেন, আমার মনে হয় সেটা তো খুবই ভালো হবে ব্রাজিলের জন্য। আপনি ব্রাজিলের এই ফরওয়ার্ড লাইনেও যদি দেখেন, অপশনের কিন্তু অভাব নাই। রিচার্লিসনকে ডাকা হয়েছে লম্বা সময় পর, রাফিনিয়া, অ্যান্টনি, ক্যারিয়ারের পিক টাইমে থাকাও যদি বলা হয় অ্যান্টনিকে, সেটাও আসলে ভুল হবে না, ভিনিসিয়াস জুনিয়র। সুতরাং ওই সেম জায়গায় আপনি কাকে ইউজ করবেন, কাকে ইউজ করবেন না, সেটার হচ্ছে গিয়ে কম্পিটিশনটা হবে ব্রাজিল টিমে। ব্রাজিলে প্রথম দিন এসেই দলটা ঘোষণা করেছেন তিনি। পাশে ছিলেন নতুন প্রেসিডেন্ট ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সামির সৌদা, তার নাম। তাকে পাশে রেখে কার্লো আনচেলত্তি ওইখানে স্কোয়াড ঘোষণা করেছেন। লুই ফিলিপে স্কলারির কাছ থেকে তিনি একটা জ্যাকেটও বুঝে নিয়েছেন। তার প্রথম দিনে সব আকর্ষণের কেন্দ্রবিন্দু কার্লো আনচেলত্তি থাকবেন, এইটাই খুব স্বাভাবিক। তাকে একটা সময় এই প্রেস কনফারেন্সে জিজ্ঞাসাও করা হয়েছে যে আপনি জাতীয় দলের কোচ যে হওয়ার সিদ্ধান্ত নিলেন, তার পেছনে কারণটা আসলে কি ছিল।
তখন তার ব্যাখ্যা তিনি এভাবে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন যে তিনি একেবারে তার কোচিং ক্যারিয়ারের শুরুতে ফিরে গেছেন। 92 সালে তার ক্যারিয়ার শেষ, প্লেয়িং ক্যারিয়ার। এরপরে তিনি আরিগো সাক্কির আন্ডারে ইতালির কোচ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বিশ্বকাপে গেলেন। যেই বিশ্বকাপের ফাইনালে ওই ব্রাজিলের কাছেই টাই ব্রেকারে হেরে ইতালি বিশ্বকাপের রানার্স আপ হলো। এরপর থেকে নাকি কার্লো আনচেলত্তির খুব ইচ্ছা ছিল যে কখনো তার ক্যারিয়ারে তিনি জাতীয় দলের কোচিং করাবেন। তখন তাকে প্রশ্ন করা হলো, তাহলে ব্রাজিল কেন, আপনি ইতালিতে কেন গেলেন না? তার জবাব তিনি দিয়েছেন যে আমার বন্ধু লুচিয়ানো স্পালেত্তি এখন ইতালিতে কোচ হিসেবে আছে, আর আমাকে ডাকার জন্য সবার আগে এগিয়ে এসছে ব্রাজিল। আর ব্রাজিলের 6 নম্বর বিশ্বকাপের লক্ষ্যে তাদের আছে। এটা তিনি যেভাবে ফ্রেজ করেছেন তাতে তিনি এবার ধরেও নিয়েছেন যে হেক্সা তাদের আছে, তারপরে আবার ওটাকে শুধরে নিয়েছেন যে না, হেক্সাটা আমাদেরকে জিততে হবে। এবং তার প্রথম দিনে আসার পরেই সব রকম কর্মপরিকল্পনা এবং কথাবার্তার ভেতরে বিশ্বকাপ শব্দটা বা কাপ শব্দটা খুব নিজেই উনি টেনে বারবার করে নিয়ে এসছেন। কারণ 14 মাসের কন্ট্রাক্ট হয়েছে কার্লো আনচেলত্তির সাথে। সেই কন্ট্রাক্টের মেইন টার্গেটটাই তো হচ্ছে বিশ্বকাপের পর দেখা যাবে সেই কন্ট্রাক্টটা শেষ হবে। এখন এই যে ব্রাজিলে চেঞ্জটা করলো, সেটার মূল কারণ তো ছিল কার্লো আনচেলত্তির ওই বিশ্বকাপ মিশনটাকেই সাকসেসফুলি করা। দেখেন, এই কার্লো আনচেলত্তি এখন হচ্ছেন বিশ্বের সবচেয়ে দামি ন্যাশনাল টিমের কোচ। তার জন্য পসিবল যা যা ওয়ে, তার সব কিছুই কিন্তু ব্রাজিল কিন্তু আসলে করছে। এবং কার্লো আনচেলত্তির এই দলটাও যদি আপনি খেয়াল করেন, কার্লো আনচেলত্তির ওই যে আপনি বলছেন না ফ্ল্যামেঙ্গোর ফুটবলার বেশি, তিনি কিন্তু বলছেন তিনি বছরে 360 দিন ব্রাজিলে থাকবেন। ব্রাজিলে থেকে ব্রাজিলের এই ফুটবল স্কাউটিং বলেন, সেটা হচ্ছে লোকাল স্ট্রাকচারটা বলেন, এই সব কিছু নিয়ে তিনি কাজ করবেন। এবং বাকি 5 দিন হচ্ছে তিনি ওই একটু ঘুরে বেড়ানোর জন্য তিনি সময় চেয়েছেন। ফ্ল্যামেঙ্গোর 5 জন ফুটবলার রয়েছে। ব্রাজিলের ফুটবল ইতিহাসে আপনার এই প্রথম কোনো একটা 36 বছর পর কোনো একটা ক্লাবের 5 জন ফুটবলারকে রাখা হয়েছে, এবং তাদের সবাইকে কিন্তু দেখবেন আপনি ব্যাকলাইনেই বেশি, ডিফেন্সে এবং ওই গোলকিপিংয়েও আমরা একজনকে খুঁজে পাবো যে লোকাল ব্রাজিলিয়ান ডোমেস্টিক লিগের। তো ব্রাজিলের এই স্কোয়াড ঘোষণা কেন, কি কারণে, তাই না? এটা তো অনেকে জানতে চাইতে পারেন। জুন মাসে তাদের 2টো ম্যাচ রয়েছে এবং সেখানেই কার্লো আনচেলত্তির অভিষেক হচ্ছে ব্রাজিলের ডাগ আউটে। প্রথম ম্যাচ একুয়েদরের বিপক্ষে, পরের ম্যাচ পারাগুয়ের সঙ্গে। অর্থাৎ ব্রাজিলে যদি কার্লো আনচেলত্তির সূচনাটাকেও দেখতে চান তাহলে ওই পারাগুয়ের বিপক্ষে ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। ব্রাজিল এই মুহূর্তে বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে। সব মিলে 4টা ম্যাচ তাদের হাতে রয়েছে। ধারণা করা যায় ব্রাজিল আসলে বিশ্বকাপে খুব সহসাই কোয়ালিফাই করে ফেলবে। এটা নিয়ে সংশয়ের জায়গা তেমন একটা নাই। কিন্তু যেই ব্যাপারটা আসলে ব্রাজিল এই 2টো ম্যাচে খুঁজতে চাইবে সেটা হচ্ছে ব্রাজিলের স্কোয়াড কম্বিনেশন, বা কি ধরনের কম্বিনেশন প্লেতে কার্লো আনচেলত্তি এই দলটাকে অভ্যস্ত করাবেন। এবং আমরা গেল কয়েকটা ম্যাচে ব্রাজিলের মিডফিল্ডকে ধুঁকতে দেখেছি। ব্রাজিলের মিডফিল্ড কাজ করা নাই দেখে আর্জেন্টিনার কাছে ওই রকম একটা ন্যাক্কারজনক হার। তো সেই মিডফিল্ডে যখন কাসেমিরো ফেরেন 2 বছর পরে, যিনি আবার ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেছেন, যে ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট টেবিলের 15 নম্বর থেকে শেষ করেছে তাদের ইতিহাসের অন্যতম কুখ্যাত মৌসুম, কেন কাসেমিরোকে নেওয়া হয়েছে এটাও আবার তার কাছে জানতে চাওয়া হয়েছিল। এবং সেই জায়গায় তিনি আসলে ক্যাসেমিরোর সেই এক্সপেরিয়েন্সটাকে তিনি কাউন্ট করেছেন, ক্যাসেমিরোর এই ক্যারেক্টারিস্টিক্সগুলোকে তিনি কাউন্ট করেছেন, যেটা অনেক ব্রাজিলিয়ান ট্যালেন্টের থেকেও এটাকে তিনি প্রায়োরিটি দিয়েছেন। আজকাল ফুটবলে অ্যাটিটিউড, কমিটমেন্ট, স্যাক্রিফাইস এসবের দরকার পড়ে, আর ক্যাসেমিরোর এগুলোর সব কিছুই আছে। এজন্যই ও দলের সুযোগ পেয়েছে। একই কারণে ওর মতো আরও অনেকেই আছে এই দলে। হ্যাঁ, আপনি যদি সেটার কথা বলেন, রিচার্লিসনকে এই যে দলে ডাকা হলো, রিচার্লিসন তিনিও ইনজুরিতে ছিলেন, ইনজুরি থেকে ফিরলেন, মনে হচ্ছিল না ধরেন খুব বেশি ভালো টাচে তিনি আছেন। কিন্তু রিচার্লিসনকে যে অ্যাটিটিউড, তারপরে হচ্ছে ক্যারেক্টার, এটার মধ্যে পড়েন রিচার্লিসন এক্সপেরিয়েন্স দিয়ে তিনি সেই জিনিসগুলোকে, নাকি রিচার্লিসন এভারটনে কার্লো আনচেলত্তির সাথে সম্পর্ক ভালো, এই রকম কারণে তার উপর ভরসা রাখছেন, তিনি বেস্টটা আউটপুটটা বের করতে পারবেন, সে কারণেই হয়তোবা এই কাজটা হয়েছে। এবং রিচার্লিসন, ক্যাসেমিরো এই দুজনেরই কিন্তু অলমোস্ট শেষ ম্যাচটা ছিল একই সাথে 2023 সালে। আবার আরেকটা, এই যে এই স্কোয়াডের ভেতর যখন আসবেন, যে আলেক্সান্দ্রোকে ডাকা হয়েছে, 2জন আলেক্সান্দ্রো আছে, একজন ফ্লামেঙ্গোর আরেকজন লিলের। তো লিলের যে আলেক্সান্দ্রো, তাকে আবার কার্লো আনচেলত্তি দেখেছেন। কার্লো আনচেলত্তি তার কাছে হেরেছেন চ্যাম্পিয়ন্স লিগের লিলের সঙ্গে যে ম্যাচটা ছিল। তো বোঝা যাচ্ছে যে আনচেলত্তি মোটামুটি তার নিজেরও এক্সপিরিয়েন্স কাজে লাগিয়েছেন এবং তার সঙ্গে যারা অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদের কাছ থেকেও যথেষ্ট সাপোর্ট লেগেছে। কারণ তিনি তো 25 তারিখ পর্যন্ত আসলে রিয়াল মাদ্রিদে ব্যস্ত ছিলেন। তার যে কোচিংয়ের টিমের লিস্টটা, সেটা তিনি অ্যানাউন্স করেছেন তার ওই ফার্স্ট প্রেস কনফারেন্সে, মোটামুটি বেশ লম্বা। এই জায়গায় কত লম্বা যে তিনি হচ্ছেন হেড কোচ, তার অ্যাসিস্ট্যান্ট কোচ আছেন 2জন, তার ভেতরে একজন আবার ফিজিক্যাল ট্রেনার,
পারফরমেন্স অ্যানালিস্টই আছেন 3 জন। এই যে তাফারেল, তাকে তো আসলে সবাই চিনবেন, ব্রাজিলের বিখ্যাত গোলকিপার। জুয়ান টেকনিক্যাল কোঅর্ডিনেটর, এই দুজন আগে থেকেই ছিলেন, তাফারেল এবং জুয়ান এই দুজন আগে থেকেই ছিলেন। তাদের সঙ্গে আরও একজন ছিলেন, আমরা পরের লিস্টটা দেখলে বুঝতে পারবো। তাদেরকে সঙ্গে নিয়েই আসলে কার্লো আনচেলত্তি এই ব্রাজিল দলটাকে সামলাচ্ছেন। এবং সেই জায়গায় যদি আপনি খেয়াল করেন, ফিজিওলজিস্ট, ডাক্তার, নিউট্রিশনিস্ট, মানে পুরো একটা বহর নিয়েই কার্লো আনচেলত্তি তার এই নতুন সিজনটা শুরু করছে। এখানে কি তার ছেলের আগেই ছিলেন আর কি ওখানে, তার ছেলের দাভিদে আনচেলত্তির জায়গা হয় নাই। এখন এইটার কারণটা এরকম হতে পারে যে দাভিদে আনচেলত্তি হয়তো নিজেকে কোচ হিসেবে, হেড কোচ হিসেবে তিনি নিজেকে দেখতে চান, কিন্তু অনেকদিন ধরেই তার খুব মানে কাছের লোক, মানে ছেলে তো আসলে কাছের লোক, প্রফেশনালিও খুব ভালো হেল্প দাভিদে আনচেলত্তির কাছ থেকে তিনি পেয়ে এসেছেন। বাকিরা সবাই তার সঙ্গে অনেকদিন ধরেই কাজ করছেন, কিন্তু দাভিদে আনচেলত্তির বোধহয় নিজের কোচ হওয়ার কারণেই চলে যাওয়া, নইলে এই দলটার সঙ্গে তিনি ক্লাবের অফার আসলে তার কাছে ছিলই, সুতরাং ওই জিনিসটাকে তিনি প্রায়োরিটি দিয়েছেন হয়তো, এখন একটু নিজে করে দেখানোর চেষ্টা আলটিমেটলি তিনি করছেন। এবং কার্লো আনচেলত্তির ক্ষেত্রে কিন্তু কোনো কিছুতে মানা নেই ব্রাজিল দলের, মানে ফুল ফ্রিডম তাকে দেয়া হচ্ছে। আমরা গতকালকেও সিবিএফ এর প্রেসিডেন্টের ইন্টারভিউ দেখছিলাম, সেখানে তিনি বলছেন এই কোচিং প্যানেলটার ওপর কোনো ধরনের কোনো হস্তক্ষেপ থাকবে না, তারা 100% ফ্রিডম নিয়ে সিন্ডিকেট থাকবে না, তাই তো কাজ করছে, কোনো সিন্ডিকেট থাকবে না, যে মানে বাইরে থেকে কোনো শক্তি কোনো জায়গা নেই। মনে তো হয় মাঝে মাঝে তো অনেক সময় আমরা অনেক কিছু আসলে শুনেছি। এবং ওই জিনিসটি আপনি যদি করেন, দেখেন লাস্ট ওয়ার্ল্ড কাপে থাকা তিতের বেতনের অলমোস্ট ডাবল বেতনে কিন্তু কার্লো আনচেলত্তি, অলমোস্ট ডাবল। এখানে অনেকে ধারণা করছেন যে এখানে আরেকটা সিন্ডিকেট হবে। সিন্ডিকেটটা কিরকম, মানে ব্রাজিলের গণমাধ্যমের খবর এটা, যে ব্রাজিলে যদি কার্লো আনচেলত্তি ভালো না করতে পারেন, লোকাল কোচ যারা আছেন তারা আসলে কার্লো আনচেলত্তির পেছনে লাগবেন। মানে দেখা গেল যে মিডিয়াতে বললেন কিছু একটা, মানে এই ব্যাপারটা অনেকের ভেতরে আছে। আপনি যদি দেখেন স্কলারিও তো কালকে ছিল, এবং স্কলারি কিন্তু একদম নামার পর থেকে ওই প্রেস কনফারেন্স পর্যন্ত পুরোটা সময় হচ্ছে গিয়ে কার্লো আনচেলত্তির আশেপাশে আসলে ছিলেন। খুব বাজে একটা উদাহরণ দেব, দেই, সেটা হচ্ছে এই যে ব্রাজিল এবং আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ উইনিং কোচ দুজন, স্কালোনি আর স্কলারি, মানে স্ক দিয়ে নাম শুরু। এই অদ্ভুত জিনিসটা আমার এই আপনার কথায় মনে পড়লো, মানে ভবিষ্যৎটা কেমন হবে, এইটা যদি একদম এক কথা আপনার কাছে জানতে চাই। আমার মনে হয় ব্রাজিলের এই সাম্প্রতিক সময়ের যে একটা ব্যাক প্যাচ ছিল, সেটা কার্লো আনচেলত্তি কাটিয়ে উঠতে পারবে। সেটা কি জুনের এই দুটো ম্যাচ জিততেই হবে তো এরকম একটা ব্যাপার? আবার আপনি যদি খেয়াল করেন, ডরিভাল জুনিয়রও তো হচ্ছে জিতেই শুরু করেছিলেন, কিন্তু তার কাজ হয়নি। সুতরাং ধরেন এই দুইটা ম্যাচ নিয়ে না, আমার মনে হয় ব্রাজিলটাকে একটা নতুন শেপ আপ তিনি করতে পারবেন। ডরিভাল জুনিয়রের ক্ষেত্রে চ্যালেঞ্জ এটা ছিল যে তিনি নেইমারের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট ছিলেন, যদিও তিনি নেইমারকে আসলে পানই নাই দলে, কিন্তু তিনি সবসময় নেইমারকে চাইতেন, এবং নেইমার থাকা না থাকার উপরে তার প্রেস কনফারেন্স থেকে শুরু করে ম্যাচের পরবর্তী স্কোয়াড সবকিছু আলোচনার কেন্দ্রবিন্দু নেইমার থাকতো। কিন্তু যেহেতু লোকটার নাম কার্লো আনচেলত্তি, তাই নেইমারকে দলে না রাখার পরও আলোর কেন্দ্রবিন্দুতে থাকেন আসলে কার্লো আনচেলত্তি নিজেই। এটাই বোধহয় ব্রাজিল চেয়েছিল, কিন্তু ব্রাজিল মাঠের খেলায় সেটা কতখানি ধরে রাখতে পারবে সেটা একটা দেখার বিষয়। দর্শক, আপনার কাছে ব্রাজিল এবং কার্লো আনচেলত্তির এই নতুন অধ্যায় সম্পর্কে জানতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.